প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি জাহির রায়হানের উপন্যাস বরফ গলা নদীর ৪র্থ খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। শেষের কথাগুলো মাহমুদের কানে গেল কিনা ঠিক বোঝা গেল না। সামনে ঝুঁকে পড়ে অবাক কণ্ঠে সে শুধালো, প্রেসটা কি বিক্রি করে দেবে তুমি? শাহাদাতে প্রেস বিক্রি করে দেবার খবরে যেন ভীষণ আঘাত পেয়েছে সে। শাহাদাত ম্লান হেসে বলল, কিছু টাকা যদি দিতে পারো তাহলে এ যাত্রা ঠেক দিয়ে রাখা যায়। টাইপগুলো সব পুরনো হয়ে গেছে, ওগুলো দিয়ে আর কাজ চালানো যাচ্ছে না। নতুন টাইপ না কিনলে লোক এখানে ছাপাতে আসবে কেন? তাছাড়া শহরে এখন অনেক অভিজাত ছাপাখানা হয়ে গেছে, তাদের পাশে আমার টিনের ছাপড়াটা কি হাস্যকর নয়? কথা শেষে আবার হাসল শাহাদাত। মাহমুদ ততক্ষণে গম্ভীর হয়ে গেছে। মাস কয়েক আগে বউয়ের অলংকার বিক্রি করে টাইপ কেনার টাকা সংগ্রহ করেছিল শাহাদাত। সে খবর মাহমুদের অজানা নয়। সে টাকা তবে কি করেছে সে? জোর আড্ডা সব উড়িয়েছে বুঝি? শাহাদাত চমকে বলল, কি? আমেনার অলংকার বেচা টাকাগুলো? শুনে বিমর্ষ হলো শাহাদাত। ইতস্তত করে বলল, পাগল হয়েছ? জোর আড্ডায় উড়বো? পাগল হয়েছ? থাক, আমি তোমার কাছে কৈফিয়ত চাই নে। পাখাটা টেবিলের উপর নামিয়ে রেখে মাহমুদ বলল, আমেনা আছে কি ভেতরে? প্রসঙ্গটা আপনা থেকে ঘুরিয়ে নেয় খুশি হলো শাহাদাত। বলল, না, ওর এক খালার বাড়ি গেছে, এই তো কমলাপুর। বসো, এক্ষুনি এসে যাবে। মাহমুদ বলল, না, আমি আর বসবো না, বেলা অনেক হয়েছে, এবার উঠি। শাহাদাত বলল, কোথায় যাবে? বাসায়। আরেকটু বসো না, এক কাপ চা খেয়ে যাও। না, এখন চা খাবো না। আবার সেই গনগনে রোদের সমুদ্রে নেমে এলো মাহমুদ। পেছন থেকে শাহাদাতের কণ্ঠস্বর শোনা গেল, আবার এসো কিন্তু। সেই যে সকালে মাথা ধরেছিল মরিয়মের, তারপর 2 দিন বিছানা ছেড়ে আর উঠতে পারল না সে। সারা গা কাঁপিয়ে জ্বর এলো, সারা দেহে অসহ্য যন্ত্রণা। এখনো গায়ে জ্বর আছে অল্প অল্প। ডাক্তারের কাছ থেকে মিক্সচার এনে খাইয়েছেন হাসমত আলী। মাথার পাশে বসে কপালে জলপট্টি দিয়েছেন সালেহা বিবি। হাসিনা গা হাত পা টিপে দিয়েছে ওর। শরীরটা ভয়ানক দুর্বল বোধ হলেও এখন অনেকটা সুস্থ মরিয়ম। জানালা গলিয়ে এক ঝলক রোদ এসে পড়েছে ঘরের কোণে, যেখানে কটা মাকড়সা জাল বুনছে আপন মনে। সুরকি ঝরা লাল দেয়ালটা জুড়ে সাদা পাতলা আলোর জাল। চোখের পাতা জোড়া বন্ধ করে চুপচাপ শুয়ে রইল মরিয়ম। সালেহা বিবি কখনই ঘরে এসেছেন টের পায়নি সে। কপালে একখানা হাত রেখে দেহের উত্তাপ নিলেন। তারপর মৃদুস্বরে বললেন, এক বাটি বার্লি বানিয়ে দেই, কেমন? মায়ের হাতের উপর ডান হাতখানা রেখে অস্পষ্ট স্বরে মরিয়ম বলল, খেতে ইচ্ছে করে না মা। না খেলে যে শরীরটা আরো দুর্বল হয়ে পড়বে। সালেহা বিবির কণ্ঠ কোমলতায় ভরা। বানিয়ে আনবো? আনো মা, ক্ষীণ গলায় জবাব দিল মরিয়ম। একটু পরে ওর গায়ের কাপড়টা ভালোভাবে টেনে দিয়ে চলে গেলেন মা। তার পায়ের লঘু শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল দূরে। কোথায় একটা কাক ডাকছে কা কা করে। এইমাত্র একটি চিল ডেকে গেল। গলিতে বসে কোনো ছেলে টিন পিটিয়ে খেলা করছে। কারা কথা বলছে ও বাড়ির বারান্দায় দাঁড়িয়ে। বিছানায় শুয়ে শুয়ে সব শুনছিল মরিয়ম। আপা! দোরগোড়ায় হাসিনার গলা। একটা লোক আসছে, তোর সাথে দেখা করতে চায়। জ্বরের মধ্যেও চমকে উঠল মরিয়ম। হাসিনা কাছে এসে বলল, ভেতরে নিয়ে আসবো? হাতের ইশারে ওকে আরো কাছে ডেকে মরিয়ম শুধালো, নাম জিজ্ঞেস করেছিস লোকটার? হাসিনা মাথা নাড়ল, না। তারপর নাম জিজ্ঞেস করার জন্য বোধহয় আবার ফিরে যাচ্ছিল হাসিনা। মরিয়ম ক্ষীণ গলায় ডাকল, হাসিনা, এই হাসিনা, শোন। হাসিনা ফিরে দাঁড়ালো। মরিয়ম বলল, মায়ের ঘর থেকে চেয়ারটা এনে এখানে রাখ। টেবিলের উপর বইগুলো বড্ড অগোছালো হয়ে আছে। হ্যাঁ রে হাসিনা, বাবা আছেন ঘরে? হাসিনা ঘাড় নাড়ল।
না। ভাইয়া? না। ইশারায় লোকটাকে ভেতরে নিয়ে আসতে বলে কাঁথাটা সারা গায়ে ভালো করে জড়িয়ে নিল মরিয়ম। প্রথমে মায়ের ঘর থেকে চেয়ারটা এ ঘরে রেখে গেল হাসিনা, তারপর লোকটাকে নিয়ে এলো। মরিয়ম যে আশঙ্কা করেছিল, মনসুর। এ কি? ঘরে ঢুকে ওর দিকে চোখ পড়তে দাঁড়িয়ে পড়ল মনসুর। আপনার অসুখ করেছে নাকি? ওর কণ্ঠস্বরের এই ব্যগ্রতায় বিব্রত বোধ করল মরিয়ম। দৃষ্টিটা ওর পায়ের পাতার কাছে নামিয়ে এনে আস্তে করে বলল, বসুন। মনসুর বসল। হাসিনা দোরগোড়ায় দাঁড়িয়েছিল। মাকে একটা নতুন লোক আসার খবর দেবার জন্য বোধহয় চলে গেল সে। মরিয়ম তাকালো ওর দিকে। একজোড়া গভীর সহানুভূতি ভরা চোখ চেয়ে চেয়ে দেখছে তাকে। মরিয়ম বলল, তারপর কেমন আছেন? ওর প্রশ্ন খুশির আবির ছড়িয়ে দিল মনসুরের চোখে মুখে। ডান হাতের তর্জনী দিয়ে বাঁ হাতের তালুটা ঘষতে ঘষতে সে জবাব দিল, আমি ভালো আছি। আপনার অসুখ হয়েছে খবরটা জানতে পারলে আরও আগে দেখতে আসতাম। দুদিন ও বাসায় আপনি গেলেন না, ভাবলাম কিছু একটা নিশ্চয়ই হয়েছে। মনসুর থামল। শান্ত, স্নিগ্ধ ও গভীর দৃষ্টি নিয়ে সে তাকালো মরিয়মের দিকে। মরিয়ম ইতস্তত করে বলল, এখন জ্বর প্রায় ছেড়ে গেছে, 2-1 দিনের মধ্যেই ভালো হয়ে যাব। মনসুর বলল, 2 দিনের জ্বরে আপনি কিন্তু ভীষণ শুকিয়ে গেছেন। রোগপাণ্ডুর মুখখানা ঈষৎ আরক্ত হল মরিয়মের। ইচ্ছে হচ্ছিল গায়ের কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে ফেলে তার। হাসিনা এসে এই বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি দিল তাকে। মরিয়ম বলল, ওর সঙ্গে আলাপ হয়েছে আপনার? আমার ছোট বোন হাসিনা। মনসুর ফিরে তাকালো ওর দিকে, মৃদু হাসল, তারপর বলল, উনিই তো ভেতরে এনেছেন আমায়। হাসিনা চুপচাপ হাতের নখ খুঁড়তে লাগল। মরিয়ম দেখল মা দূর থেকে উঁকি মেরে একবার মনসুরকে দেখে চলে গেলেন। হাসিনাও গেল তার পিছু পিছু। শায়িত অবস্থায় ওর দিকে না তাকিয়েও মরিয়ম বুঝতে পারছিল একজোড়া সহানুভূতি ভরা শান্ত চোখ গভীর দৃষ্টি নিয়ে চেয়ে চেয়ে দেখছে তাকে। অকারণে আরেকবার আরক্ত হল মরিয়ম। কিছু না বলে নীরব থাকাটা অস্বস্তিকর বলে মনে হল। অথচ কি যে আলোচনা করা যেতে পারে কিছু খুঁজে পেল না। হ্যাঁ, সেলিনা কেমন আছে? একটা কিছু আলোচনার বিষয়বস্তু পেয়ে আসন্ন বিপদমুক্ত হল মরিয়ম। মনসুর বলল, ভালো। তারপর আবার নীরবতা। এবার উঠি তাহলে। নীরবতা গুড়িয়ে বলল মনসুর, একটা কাজ আছে এখন, যাই, আবার আসব। না না, যাবেন আর কি, একটু বসুন, ক্ষীণ গলায় বলল মরিয়ম। বলে দরজার দিকে লক্ষ্য করে তাকালো সে। যদি হাসিনাকে দেখা যায়? মনসুরকে চা নাস্তা করানো উচিত, এবং তার মা নিশ্চয়ই তার জোগাড় যন্ত্র করছে। মরিয়মের অনুমান মিথ্যে ছিল না। একটু পরে কিছুদিন আগে কেনা চায়ের কাপে চা আর একটা পিরিচে 2টো পান্তুয়া আর 2টো সন্দেশ সাজিয়ে নিয়ে এলো হাসিনা। টেবিলের ওপর ওগুলো নামিয়ে রাখল সে। মরিয়ম বলল, 1 গ্লাস পানি দিয়ে যাও হাসি। মনসুর একবার টেবিলের দিকে আরেকবার মরিয়মের দিকে তাকিয়ে নীরব রইল। মরিয়ম ওর দিকে কাত হয়ে শুয়ে বলল, আমরা গরিব, বিশেষ কিছু খাওয়াতে পারবো না আপনাকে, 1 কাপ চা খান। বলতে গিয়ে আবার আরক্ত হল মরিয়ম। কিন্তু মনসুর গম্ভীর হয়ে গেছে। মুখখানা কালো হয়ে আসছে তার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে এসে। চা নাস্তা খেয়ে আবার আসবে বলে চলে গেল মনসুর। ও চলে গেলে অনেকক্ষণ কেন যেন খুব ভালো লাগলো মরিয়মের। সকালে ঘুম ভাঙার পর যে ক্লান্তি বোধ ছিল তা আর এখন নেই। বাইরে কোনো পরিবর্তন হয়নি, গায়ে জ্বর এখনো, তবু একটা আনন্দের আভা জেগে উঠেছে তার 2 গালে। বেশ সুস্থ মনে হচ্ছে নিজেকে। গায়ের উপর থেকে কাঁথাটা সরিয়ে দিয়ে চোখ বুজে মনসুরের কথা ভাবতে লাগলো মরিয়ম। কে এসেছিল রে মরিয়ম? মায়ের কণ্ঠস্বর। হাতে 1 গ্লাস বার্লি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। মরিয়ম বলল, সেলিনার বড় বোনের দেবর। বার্লির গ্লাসটার জন্য হাত বাড়িয়ে জবাব দিল মরিয়ম। সে ভেবেছিল মা কিছু বলবেন, কিন্তু সালেহা বিবি আর কোনো প্রশ্ন করলেন না। ওর চোখের দিকে তাকিয়ে মরিয়ম বুঝতে পারল
সালেহা বিবি লোকটার আগমনে সুখী হতে পারেননি। কে জানে, হয়তো জাহেদের কথা মনে পড়ে গেছে তার। কিন্তু সব পুরুষ কি একরকম? বার্লির গ্লাস হাতে নিয়ে ভাবল মরিয়ম। মনসুরকে জাহেদের মতো ভাবতে কোথায় যেন একটা যন্ত্রণা অনুভব করল সে। লোকটা করে কি? এতক্ষণে দ্বিতীয় প্রশ্ন করলেন সালেহা বিবি। বার্লিটা খেয়ে নিয়ে মরিয়ম জবাব দিল, ব্যবসা করে। কিসের ব্যবসা? জানি না। মা চলে গেলে অনেকক্ষণ মরিয়ম ভাবল, মনসুরকে বলে দিলেই হতো, সে যেন আর না আসে। বিকেলে আবার এলো মনসুর। 1 বোতল হরলিক্স আর 1 ঠোঙা আঙুর বেদানা নিয়ে। সসংকোচে ওগুলো টেবিলের উপর নামিয়ে রাখল সে। মরিয়মের দিকে তাকাতে সরাসরি সাহস পেল না। মরিয়ম অস্ফুট স্বরে বলল, ওখানে কি? মনসুর সলজ্জ গলায় বলল, একটা হরলিক্স আর কিছু ফ্রুটস। কেন এনেছেন শুধু শুধু? আর বেশি কিছু বলতে পারল না মরিয়ম। মনে মনে ওর প্রতি ভীষণ রাগ হচ্ছিল তার, কিন্তু তা প্রকাশ করতে পারল না। একজোড়া সহানুভূতিপূর্ণ লজ্জাবনত চোখের দিকে তাকিয়ে সব ভুলে গেল সে। সকালে এনে রাখা চেয়ারটা দেখিয়ে শুধু বলল, বসুন। বাসায় বাবা আর মাহমুদ দুজনে আছেন এখন। তাদের কথা ভেবে শঙ্কিত হল মরিয়ম। তারা নিশ্চয়ই মনসুরের এই আসা যাওয়া শুভ চোখে দেখবে না। জাহেদকে এত সহজে ভুলতে পারে না ওরা। মরিয়মও ভুলেনি। এখন কেমন আছেন? গলার স্বরে উৎকণ্ঠা। কনুইয়ের উপর ভর দিয়ে উঠে বসতে চেষ্টা করল মরিয়ম। ক্ষীণ গলায় বলল, ভালো। মনসুরকে এখন বিদায় দিতে পারলে বাঁচে সে। রোগাক্লিষ্ট দেহে কোনো রকমের অপঘাত সহ্য করতে পারবে না। বাবা মনে মনে রাগ করলেও মুখে কিছু বলবে না, কিন্তু মাহমুদ হয়তো প্রকাশ্যে অপমান করে বসবে, আর তা খুব সুখপ্রদ হবে না মরিয়মের কাছে। কেমন আছিস মা? বাবা এখন আসবেন তা জানত মরিয়ম। মুহূর্তে সারা গাল রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। তার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে যেন শ্বাস রোধ করে দাঁড়াল। মনসুরকে দেখে বিব্রত বোধ করলেন হাসমত আলী। মরিয়ম অস্ফুট স্বরে বলল, বাবা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ওদের দুজনকে চমকে দিয়ে হাসমত আলীর পা ধরে সালাম করল মনসুর। ডান হাতখানা সামনে বাড়ি ইতস্তত করে হাসমত আলী বললেন, থাক। নিজের নাম আর পরিচয় শেষে শূন্য চেয়ারটা হাসমত আলীর দিকে বাড়িয়ে দিয়ে মনসুর বলল, বসুন, যেন ওই বাড়ির কর্তা। হাসমত আলী মেহমান হিসেবে এসেছেন। মনসুরের ব্যবহারে দুজনে ওরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। হাসমত আলী বললেন, না না, আমি বসবো না, আপনি বসুন। মনসুর বসল না, দাঁড়িয়ে রইল। তারপর অত্যন্ত সহজভাবে হাসমত আলীর সঙ্গে মরিয়মের চিকিৎসা নিয়ে আলোচনা করল সে। একটা ভালো ডাক্তার দেখানো উচিত। কিছু টনিক খাওয়ালে শারীরিক দুর্বলতা আর থাকবে না, তাও বলল মনসুর। বিব্রত বোধ করলেও অপ্রসন্ন যে হননি হাসমত আলী সেটা তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল মরিয়ম। একটু আগের সকল শঙ্কা দূর হয়ে গিয়ে হালকা বোধ করল সে। পরদিন আবার এলো মনসুর। পরদিন, তার পরদিনও। তারপর থেকে নিয়মিত ওদের বাসায় আসতে লাগলো মনসুর। বাবা, হাসিনা, সালেহা বিবি, খোকন, দুলু সকলকে কি এক অদ্ভুত জাদু বলে আপনার করে নিল সে। মরিয়ম নিজেও বুঝতে পারল না কেমন করে এটা সম্ভব হলো। স্রোতের মুখে তৃণখণ্ডের মতো সমস্ত পরিবারটাকে দুর্বার বেগে তার কাছে টেনে নিয়ে এলো মনসুর। হাসমত আলীকে বাবা বলে সম্বোধন করল সে। সালেহা বিবি মা। খোকনকে একটা ফুটবল কিনে দিল। দুলুকে একটা প্লাস্টিকের পুতুল। হাসিনার জন্য ওর পছন্দ মতো একটা শাড়ি কিনে আনলো। আর মরিয়মের জন্যে নানা রকম টনিক, ফ্রুটস আর হরলিক্স। দারিদ্র বিধ্বস্ত পরিবারে খোদা ফেরেস্তা হিসেবে আবির্ভাব হলো মনসুরের। কোনোদিন ও না এলে মা চিন্তিত হয়ে শুধান, খিরে মনসুরটা আজ আর এলো না? অসুখ টসুখ করেনি তোর? বাবা বলেন, আসবে, বোধহয় কোনো কাজে টাজে ব্যস্ত হয়ে পড়েছে। আহা, বড় ভালো ছেলে। জীবনে কত দেখলাম, এমন নম্র আর ভদ্র ছেলে দেখিনি। খোকন ফুটবলটা 2 হাতে বুকে জড়িয়ে ধরে প্রশ্ন করে,
মনসুর ভাই আজ আসবে না আপা? হাসিনা বলে, সত্যি উনি না এলে কিচ্ছু ভালো লাগে না। কোনো মন্তব্য করে না শুধু একজন, সে মাহমুদ। ভোরে ঘুম থেকে উঠে নির্বিকার নির্লিপ্ততায় বাইরে বেরিয়ে যায় সে। সারাদিন আর ফেরে না, ফেরে রাত 12টায়। কোনোদিন খায়, কোনোদিন না খেয়ে শুয়ে থাকে। বাসার কাউকে মুখ দেখাতে যেন লজ্জা বোধ করে সে। তাই সকালে ঘুম ভেঙে ওঠার আগে বেরিয়ে যায়, আবার সবাই ঘুমিয়ে পড়লে তবে বাসায় ফেরে। মনসুর 2-1 দিন জিজ্ঞেস করেছিল ওর কথা। সালেহা বিবি হতাশ গলায় বলেছেন, ওর কথা আর বলো কেন বাবা, বাসার খোঁজ খবর কি রাখেও? সারাটা দিন কি চিন্তায় যে ঘুরে বেড়ায় খোদা জানে। হাসিনা বলে, ভাইয়াটা দিন দিন বাউন্ডুলে হয়ে যাচ্ছে। হাসিনা? মরিয়ম শাসানো দৃষ্টিতে তাকায় ওর দিকে। হাসিনা বলে, বাউন্ডুলে নয়তো কি, ভাই বোনগুলোর একটু খোঁজ খবর নেয় কোনো দিন? মরিয়ম বলে, ও কথা বলতে নেই হাসিনা। হাসিনা চুপ করে যায়। মরিয়ম এখন সম্পূর্ণ সুস্থ। বিছানা ছেড়ে এ ঘরে ও ঘরে চলাফেরা করে সে। বাইরে বেরোতে চেয়েছিল, কিন্তু মনসুরের কড়া নিষেধ। জ্বর ছাড়লে কি হবে, আবার আসতে পারে। শরীরটা সম্পূর্ণ সুস্থ না হলে বাইরে বেরোনো চলবে না। মরিয়ম বলে, এখন তো কোনো অসুখ নেই, আমি সত্যি ভালো হয়ে গেছি। মনসুর বলে, আর কটা দিন যাক। মরিয়ম বলে, সেলিনার নিশ্চয় পড়ার খুব ক্ষতি হচ্ছে। মনসুর বলে, ঘাবড়াবার কিছুই নেই, আপনার চাকরি যাবে না, ওদের বলে দিয়েছি আমি আপনার অসুখ। মরিয়ম বলে, সত্যি আপনার কাছে অনেক ঋণী হয়ে রইলাম। একটু ইতস্তত করে মনসুর বলে, ভালো হয়ে নিন, একদিন না হয়ে ঋণ শোধ করার সুযোগ দেয়া যাবে আপনাকে। বুকটা ধড়াস করে ওঠে মরিয়মের। চোখ তুলে ওর দিকে তাকাতে পারে না সে। বুকের কাছে কোথায় যেন একটু ভয়, একটু আনন্দ মিশে গিয়ে এক অপূর্ব অনুভূতির সৃষ্টি করে। একদিন হাসিনার খোকনকে নিয়ে বেড়াতে বেরোলো মনসুর। মাকেও যেতে বলেছিল। মা বললেন, আমি বুড়ো মানুষ, তোমরা যাও। মনসুরের কিনে দিয়ে শাড়িখানা পরে গলায় সেই পাথরের মালাটা জড়িয়ে বেরিয়ে যাবার সময় মরিয়মকে লক্ষ্য করে বলে গেছে হাসিনা, তুই বিছানায় শুয়ে থাক আপা, আমরা চললাম বেড়াতে। কি খুব কষ্ট হচ্ছে বুঝি? মুচকি হেসে খোকনের হাত ধরে মনসুরের সঙ্গে বেরিয়ে গেছে সে। ফিরে এসে উল্লাসে ফেটে পড়েছে হাসিনা। মনসুর মোটরে করে পুরো রমনাটা ঘুরিয়েছে ওদের। রেস কোর্স, সার্পেন্টাইন লেক, আজিমপুর, মতিঝিল, কত জায়গায় গেছে। কি সুন্দর মনসুর ভাইয়ের মোটরটা। মাঝে মাঝে খুব জোরে চালাচ্ছিল, আর এমন ভয় হচ্ছিল আমার আপা। হাসিনা বলল, খোকন বারবার পিক পিক করে হর্ন দিচ্ছিল, এত ভালো লাগছিল আমার। বলতে গিয়ে সারা চোখ মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছিল তার। কসবা রেস্টুরেন্টে ঠান্ডায় গা কাঁপে। মনসুর ভাই ওখানে নিয়ে গিয়ে পরোটা কাবাব খাওয়ালেন। তারপর গলির মাথায় আমাদের নামিয়ে দিয়ে বললেন, তোমার আপা ভালো হলে সবাইকে নিয়ে আরেকদিন বেড়াতে বেরোবো। কি মজা তাই না আপা? মরিয়মকে জড়িয়ে ধরে খুশিতে লুটোপুটি খেল হাসিনা। শুধু তখন নয়, পড়তে বসে, খাওয়ার সময়, সবার আখ্যান দিয়েও কোথায় কোথায় গিয়েছিল আর কি কি দেখেছে সেসব কথা সকলকে শোনালো হাসিনা। বারবার মনসুরের প্রশংসা করতে লাগলো। ওর মতো এত ভালো লোক এ জীবনে সে দেখেনি আর। মনসুর ভাই দেখতেও খুব সুন্দর, তাই না আপা? চমকে হাসিনার দিকে তাকালো মরিয়ম। কটা কটা চোখ জোড়া স্বপ্নময়, আনন্দে চিকচিক করছে যেন। তোমার কি হয়েছে হাসিনা? মনে মনে বলল মরিয়ম। জাহিদের কথা এই মুহূর্তে মনে পড়ল, আর নিজের প্রথম যৌবনের কথা। খানিকক্ষণ সে শুধু সন্দিগ্ধ দৃষ্টিতে নিরীক্ষা করল তাকে। এত প্রগলভতা কেন হাসিনার? নিজেকে প্রশ্ন করল মরিয়ম। হাসিনার প্রতিটি গতিবিধি, কথাবার্তা আশঙ্কাজনক বলে মনে হলো তার। রাতে ভালো ঘুম হলো না মরিয়মের। পরদিন সকালে অন্য দিনের মতো বেরিয়ে গেল না মাহমুদ। বেশ বেলা করে ঘুম থেকে উঠল সে। কোতলায় বসে অনেকক্ষণ ধরে দাঁত মাজল, মুখ হাত ধুলো। তারপর মায়ের ঘরে চা নাস্তা করতে এসে খবরটা জানালো সে। নতুন একটা চাকরি হয়েছে তার, প্রেসে প্রুফ রিডারের চাকরি। মাসে 90 টাকা করে দেবে। মেঝেতে চাটাই বিছিয়ে গোল হয়ে বসে চা খেতে বসেছিল সবাই।
মুখ তুলে একবার করে তাকালো ওর দিকে। সালেহা বিবি প্রথম কথা বললেন, রাত জেগে কাজ করতে হবে না তো? মাহমুদ বলল, রাত দিন ঠিক নেই, যখন দরকার হবে তখনই কাজ করতে হবে। সালেহা বিবি বললেন, এ আবার কেমনতর চাকরি? আর কেউ কোনো মন্তব্য করল না। এক মুখ মুড়ি চিবোতে চিবোতে হাসিনা বলল, মনসুর ভাইকে বললে উনি আরো একটা ভালো চাকরি জোগাড় করে দিতেন তোমায়। মনসুর ভাইটা আবার কে? যেন কিছু জানে না এমনিভাবে সবার দিকে তাকালো মাহমুদ। মরিয়ম যে মেয়েটাকে পড়ায় তার বড় বোনের দেবর। সালেহা বিবি জবাব দিলেন ক্ষণকাল পরে। তোমার সঙ্গে কি আলাপ হয়নি তার? হবেই বা কেমন করে, তুমি কি আর বাসায় থাকো? এ ফাঁকে সেখান থেকে সরে পড়ল মরিয়ম। হাসিনা ডাকল, চা না খেয়ে চলে যাচ্ছিস কেন আপা? মরিয়ম বলল, আসছি। কিন্তু সে আর এলো না। মুখে পোড়া মুড়িগুলো গিলে নিয়ে মাহমুদ বলল, বাসায় না থাকলে কি হবে? কোথায় কি হচ্ছে সে খোঁজ আমি রাখি মা। টাকার জন্য যে তোমরা আত্মা বিক্রি করছো তা আমি জানি। সকলে চুপ। মনে মনে ক্ষুব্ধ হলেও ছেলের কথার জবাবে কিছু বলতে সাহস পাচ্ছিলেন না হাসমত আলী। হাসিনা অবাক হয়ে তাকালো মাহমুদের দিকে। এ কথার কোনো অর্থ বোধগম্য হয়নি তার। সালেহা বিবি ইতস্তত করে বললেন, যা মুখে আসে তা পট করে বলে বসিস না, বুঝলি? একটু চিন্তা করে বলিস। মাহমুদ পরক্ষণে জবাব দিল, চিন্তা করার কথা কেন বলছো মা? লোকটার যদি টাকা পয়সা না থাকতো, সে যদি তোমার ছেলে মেয়েদের এটা সেটা কিনে এনে না দিত, তাহলে কি আর তাকে আমার মাথায় তুলে নাচতে তোমরা? মায়ের কাছ থেকে কোনো উত্তর অপেক্ষা না করে উঠে দাঁড়ালো মাহমুদ। নিজের ঘরে চলে যাবার আগ মুহূর্তে বলে গেল, চাটা আমার ঘরে দিয়ে যাস তো হাসিনা। ও চলে গেলে হাসিনা মুখ বিকৃত করে বলল, ভাইয়াটা যে কি মিছে মিছে অন্য লোককে গালাগাল দেবে, নিজে যেন কত বড় হয়ে গেছে। আজ পর্যন্ত একটা শাড়ি কিনে দিতে পারলো না আমায়, মুখে শুধু বড় বড় কথা। ওই কথা বলে বলেই তো গেল, যোগ করলেন সালেহা বিবি। খোকন বলল, মনসুর ভাই কখন আসছেন? সে কখন আসবে তোমার কি? হাসমত আলী খেঁকিয়ে উঠলেন, ওসব বাজে কথা ছেড়ে বই নিয়ে পড়তে বসো। সালেহা বিবি বললেন, ও কি করেছে যে ওকে এমন করে ধমকাচ্ছ তুমি? হাসমত আলী বললেন, আজকাল পড়ালেখা কিছু করে ও? সারাদিন তো ওই ফুটবলটা নিয়েই আছে। ছেলে মানুষ, একটু খেলাধুলা করবে না তো কি? সালেহা বিবি জবাব দিলেন, তুমি শুধু শুধু ওকে অমন করে ধমকিও না তো। চায়ের বাটি আর মুড়ির থালাগুলো নিয়ে পাকঘরে চলে গেলেন তিনি। বিছানায় চিত হয়ে শুয়ে একটা বই পড়ছিল মাহমুদ। চায়ের কাপটা পাশে নামিয়ে রাখতে বইটা বন্ধ করে বলল, হ্যাঁ রে হাসি, ধর যদি আমি একটা বড় চাকরি করতাম, মাসে মাসে যদি 500 টাকা আয় হতো আমার, আর তোদেরকে যদি রোজ বাইরে নিয়ে যেতাম, এটা সেটা কিনে দিতাম, তাহলে তোরা আমাকে খুব ভালোবাসতিস, তাই না? হাসিনা বুঝল না। অবাক হয়ে মাহমুদের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল সে। তারপর ফিক করে হেসে দিয়ে বলল, তুমি 500 টাকা আয় করতে পারলে তো। বলে ছুটে সেখান থেকে পালিয়ে গেল সে। অপমানিত বোধ করল মাহমুদ। সেও পুরুষ। 500 টাকা আয় করার মতো সামর্থ্য কোনোদিন হবে না। হবে না এ জন্যে যে তার শক্তি নেই, ক্ষমতা নেই, যোগ্যতা নেই। হবে না এ জন্যে যে তার কোনো বড়লোক হিতৈষী নেই, মন্ত্রী নেই, আত্মীয় নেই, অসৎ পথে অর্থ রোজগারের প্রবৃত্তি নেই। মরিয়ম! হঠাৎ চিৎকার করে ডাকল সে, মরিয়ম! প্রথম তার কোনো জবাব এলো না। দ্বিতীয় ডাকের একটু পরে মরিয়ম সশরীরে এসে হাজির। আমায় ডেকেছ? হ্যাঁ, বসো। এক চুমুকে চায়ের কাপটা শূন্য করে একটা বিড়ি ধরালো মাহমুদ। তুমি কি করবে ঠিক করেছ? মরিয়ম ইতস্তত করে বলল, এখনো কিছু ঠিক করিনি। মাহমুদ বলল, কেন? ওই বড় লোকটার গলায় ঝুলে পড়লেই তো পারো, মন্দ কি? তীর্যক কণ্ঠস্বর। মরিয়মের ইচ্ছে হচ্ছিল মাটির সঙ্গে মিশে যেতে। ক্ষোভে, দুঃখে, লজ্জায় চোখ মুখ জ্বালা করে উঠল তার। এ সময় হাসিনা না এলে হয়তো কেঁদে ফেলত মরিয়ম। হাসিনা দরজার ওপাশ থেকে বলল,
কে এসেছে দেখে যা আপা। ওর উচ্ছ্বাস দেখে প্রথমে মরিয়মের মনে হলো মনসুর, আর তাই মনে ভীষণ বিব্রত বোধ করছিল। হাসিনা বলল, লিলি আপা এসেছে। মরিয়ম হাঁফ ছেড়ে বাঁচল। মাহমুদ বলল, তোমার সঙ্গে কথা কিন্তু শেষ হয়নি আমার, বান্ধবীকে বিদায় দিয়ে আবার এসো। লিলি একা আসেনি, সঙ্গে তার একটা 17-18 বছরের ছেলে, হাতে একটা ক্যামেরা। লিলি পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার মামাতো ভাই তসলিম, ফার্স্ট ইয়ারে পড়ে। হাসিনা ফটো তুলবে বলেছিল, তাই ওকে নিয়ে এসেছি। হাসিনা খুশিতে ডগমগ হল। মরিয়ম বলল, তোমাকে আরো আগে আশা করেছিলাম লিলি, এতদিন আসুনি কেন? লিলি বলল, সারাদিন ছাত্রী পড়িয়ে বিকেল আর কোথাও যেতে ইচ্ছে করে না। মরিয়ম বলল, আমার অসুখ করেছিল, যদি মরে যেতাম। লিলি অবাক হলো। অসুখ করেছিল? আমাকে একটু খবর দিলেই তো পারতে, আমি কিচ্ছু জানতাম না। মরিয়ম বলল, কার হাতে খবর পাঠাবো? লিলি বলল, তোমার দাদাকে তো প্রায় দেখি, আমাদের স্কুলের সামনে একটা রেস্তোরাঁয় বসে বসে আড্ডা দেন, তার হাতে খবর পাঠালে পেতাম। মাহমুদ সম্পর্কে লিলির মন্তব্যটা ভালো লাগলো না মরিয়মের। হাসিনা বলল, দেখলি তো আপা, ভাইয়া সারাদিন রেস্টুরেন্টে বসে আড্ডা মারে, তাই তো বাসায় বেশি খায় না। বাজে বকো না হাসিনা। মরিয়ম ধমকে উঠল। মুহূর্ত কয়েক আবহাওয়াটা ঘুমট হয়ে রইল। অবশেষে পরিবেশটা হালকা করে লিলি বলল, চলো ফটো তুলবে। হাসিনা হাততালি দিয়ে বলল, চলো আপা, ভাইয়াকে ডাকবো। তারপর তসলিমের দিকে চেয়ে বলল, আমার একটা ভালো ফটো তুলে দিতে হবে কিন্তু। আপনারা কি গ্রুপ ফটো তুলবেন না প্রত্যেকে আলাদা করে? তসলিম এতক্ষণে কথা বলল, আমার কাছে কিন্তু ফিল্ম বেশি নেই। ফিল্ম না থাকলে এসেছেন কেন? হাসিনা পরক্ষণে জবাব দিল, না এলেই পারতেন। হাসিনা, ওর চুলের গোছা ধরে টান দিল মরিয়ম। তসলিমের কচি মুখখানা লাল হয়ে গেল। লিলি হেসে বলল, রাগ করো না হাসিনা, আরেকদিন ভর্তি ফিল্ম নিয়ে আসবে ও। মরিয়ম বলল, বড় বেশি ফাজিল হয়ে গেছে ও। ফটো তোলার জন্য মাহমুদকে ডাকতে গেলে ও বলল, আমার অত শখ নেই। মরিয়ম বলল, সবাই তুলছি আমরা। মাহমুদ জবাব দিল, তোমরা তোলোগে। মা এসে বলল, কেন, কি হয়েছে? ভাই বোন সবাই মিলে ওরা একটা ফটো তুলতে চায়, তাতে তোরা তো আপত্তি কেন শুনি? তুই এমন হলি কেন? হ্যাঁ। উত্তরে কি যেন বলতে যাচ্ছিল মাহমুদ। দোরগোড়ায় লিলিকে উকি মারতে দেখে থেমে গেল সে। উঠে দাঁড়াতে দাঁড়াতে মৃদু গলায় বলল, চলো, তোমাদের যখন এত শখ হয়েছে। কিন্তু কোথায় বসে ফটো তুলবে তা এক সমস্যা দাঁড়িয়ে গেল। ছাতে বসে তুলবে বলে আগে ভেবেছিল ওরা। মাহমুদ বলল, পাগলামো আর কি, একসঙ্গে সবাই ওখানে উঠলে ছাদ ভেঙে পড়বে। হাসিনা বলল, একজন করে উঠলে তো হয়, কিন্তু গ্রুপ ফটো তুলতে হলে সকলকে একসঙ্গে বসতে হবে। অবশেষে ঠিক হলো কুয়োর পাশে পাকঘরের সামনে যে অপরিসর আঙিনাটা আছে সেখানে বসবে ওরা। ফটো তোলার ব্যাপারে হাসমত আলী কোনো আপত্তি করলেন না। ছেলে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যাবার সাহস তার নেই। শুধু একবার মাথা চুলকে বললেন, আমায় কেন? বলতে বলতে কুয়োতলায় নেমে এলেন তিনি। সালেহা বিবি বেঁকে বসলেন, বললেন, তোমরা তোলো, আমি দেখি। মরিয়ম বলল, এসো না মা। লিলি বলল, আসুন না খালাম্মা। হাসিনা রেগে উঠল, তুই আবার এমন শুরু করলি কেন মা? সালেহা বিবি বললেন, আমি বুড়ো মানুষ, আজ বাদে কাল মরব, ফটো তুললে গুনাহ হয়। মনে মনে তারও ইচ্ছে হচ্ছিল, কিন্তু ধর্মীয় সংস্কার বারবার বাধা দিচ্ছিল এসে। মাহমুদ চুপচাপ দাঁড়িয়েছিল এতক্ষণ। বিরক্ত হয়ে এবার বলল, ফটো তোলার যদি ইচ্ছে হয়ে থাকে এসো মা, তোমাদের অত ধানাই পানায় আমার আর ভালো লাগে না, আমি চললাম। ও চলে যেতে উদ্যত হল। ওর রাগ দেখে ফিক করে হেসে দিল লিলি। দাঁড়িয়ে পেছন ফিরে ওর দিকে তাকালো মাহমুদ। একটা তীক্ষ্ণ দৃষ্টি।
মেয়েটা বেশিক্ষণ সহ্য করতে পারল না বোধহয়, চোখ নামিয়ে নিল। মা এতক্ষণে রাজি হলেন। পাকঘরে সিঁড়ির উপর পাশাপাশি বসল। মা বাবা মাঝখানে, বাবার পাশে মাহমুদ, মায়ের পাশে মরিয়ম, সামনে বসল হাসিনা, দুলু আর খোকন। তসলিম বলল, একটু অপেক্ষা করতে হবে, রোদ ঢাকা পড়ে গেছে, মেঘটা সরে যাক। এক ফাঁকে খোকনের মনে পড়ল তার ফুটবলটার কথা। দৌড়ে গিয়ে খাটের তলা থেকে ওটা বের করে এনে কোলে নিয়ে বসল সে। ওকে ফুটবল নিয়ে বসতে দেখে দুলুর মনে পড়ল ওর পুতুলটার কথা। ছুটে গিয়ে পুতুলটা নিয়ে এলো সে। খোকন একবার নিজের ফুটবল আর ওর পুতুলটার দিকে তাকিয়ে ভ্রু বাঁকালো আর আস্তে আস্তে বলল, আমার দেখা দেখি। মেঘ সরে গেছে, সকলে ক্যামেরাটার দিকে তাকালো এবার। গ্রুপ ফটো তোলা হয়ে গেলে মাহমুদ চলে যাচ্ছিল। হাসিনা পেছন থেকে হাত টেনে ধরল ওর। ভাইয়া, পালাচ্ছ কেন? আমি, তুমি আর আপা একখানা তুলব। মাহমুদ হাত ছাড়িয়ে নিয়ে বলল, বাজে আবদার করো না। মরিয়ম ডাকল, ভাইয়া নাও, তুলতে হলে তাড়াতাড়ি তোলো। মাহমুদ আবার এসে বসল পাকঘরের সিঁড়ির ওপর। মরিয়ম আর হাসিনা ওর দুপাশে। লিলি মৃদু হাসছিল আর দেখছিল ওদের। ওর দিকে চোখ পড়তে মরিয়ম বলল, এসো না লিলি, তুমিও এসো। হাসিনা তাকালো। আসুন লিলি আপা, আসুন না। ওর গলায় আবদারের সুর। মাহমুদের দিকে তাকিয়ে মুখখানার রক্তে লাল হয়ে গেল লিলির। দ্রুত ঘাড় নাড়ালো সে। না, তুলব না। মাহমুদ এই প্রথম কথা বলল ওর সঙ্গে। এত লজ্জা নিয়ে আপনি শহরে বেরোন কি করে? ফটো তুলতে আসুন। লিলি এবার সরাসরি তাকালো ওর দিকে। মুখখানা ম্লান হয়ে গেছে তার। মাথা নেড়ে আস্তে আস্তে বলল, আপনারা তুলুন। ফটো তোলা শেষ হলে তসলিমকে ধরে বসল হাসিনা। আমাকে ছবি তোলা শেখাতে হবে। তসলিম সুবোধ বালকের মতো মাথা নোয়ালো। আচ্ছা। হাসিনা বলল, আচ্ছা তো বুঝলাম, কিন্তু আপনার দেখা পাওয়া যাবে কোথায়? তসলিম সঠিক কোনো উত্তর দিতে না পেরে ইতস্তত করছিল। হাসিনা বলল, আপনি আমাদের বাসায় আসবেন, রোজ একবার করে আসতে হবে কিন্তু। তসলিম মৃদু হেসে সায় দিল, হ্যাঁ আসব। হাসিনা সহজে ছেড়ে দিল না তাকে। ক্যামেরাটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করল। কি করে ছবি উঠে জিজ্ঞেস করল। একটা ক্যামেরার দাম কত জানতে চাইল। আজকে তোলা ফটোগুলো কবে পর্যন্ত পাবে সে ব্যাপারে প্রশ্ন করল। তসলিম কবে থেকে শিখছে এমনি নানান আলাপের শেষে বলল, আমাকে কিন্তু শেখাতে হবে, নইলে। কথাটা শেষ না করলেও অপূর্ব ভঙ্গিতে ওকে শাসালো হাসিনা। এতদিন ঘরে বন্দী হয়ে থাকলেও আজ লিলির সঙ্গে বাইরে বেরুল মরিয়ম। দুটি কারণ ছিল এর পিছনে। প্রথমত, মাহমুদকে এই মুহূর্তে এড়াতে চায় সে। দ্বিতীয়ত, নিরালায় বসে মনসুর সম্পর্কে লিলির সঙ্গে আলাপ করবে। একটা সিদ্ধান্ত অবিলম্বে নিতে চায় মরিয়ম। বাসায় ফিরতে সাঁঝ হয়ে গেল। দুপুরে লিলির ওখানে খেয়েছে সে। তারপর গল্প করতে করতে কখন বেলা পড়ে গেছে সে খেয়াল ছিল না। বাইরে থেকে হাসিনার উচ্ছ্বসিত গলার স্বর শুনে বুঝতে পেরেছিল মনসুর এসেছে। মাহমুদ ঘরে আছে কিনা উঁকি মেরে দেখে বারান্দায় বার কয়েক হোঁচট খেয়ে যখন ভেতরে এলো মরিয়ম, তখন সকালবেলার ফটো তোলার ব্যাপারটা মনসুরকে শোনাচ্ছিল হাসিনা। তসলিম ফটো তোলা শেখাবে বলেছে। সে খুব ভালো ছেলে, বড় ভালো, এইসব কথাও তাকে বলছিল সে। মনসুর অন্যমনস্কভাবে শুনছিল সব। মরিয়মকে দেখে মুখখানা মুহূর্তে উজ্জ্বল হয়ে আবার ম্লানতা ফিরে এলো। কখন এসেছেন আপনি? ভেতরে এসে প্রশ্ন করল মরিয়ম। অনেকক্ষণ, ম্লান মুখে বলল মনসুর। আপনি বুঝে আবার বেরোতে শুরু করেছেন? মৃদু হেসে ওর পাশ কাটিয়ে এসে বিছানায় বসল মরিয়ম। ময়লা চাদরটার দিকে চোখ পড়তে হাসিনার প্রতি একটা কটাক্ষ হানল সে। হাসিনা আবার ফটো তোলার খবর শোনাতে লাগল। তারপর বলল, আমাকে একটা ক্যামেরা কিনে দিতে হবে মনসুর ভাই। মনসুর হেসে দিয়ে বলল, হ্যাঁ কিনে দেব। মরিয়ম উসখুস করছিল। অকস্মাৎ হাসিনার দিকে তাকিয়ে বলল, তুমি একটু বাইরে যাও হাসি, মনসুর সাহেবের সঙ্গে আমার কিছু আলাপ আছে। গলার স্বরটা অদ্ভুত শোনালো মরিয়মের।